আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে আমাদের জুলজি এর প্রথম লেকচারে। আমরা এই লেকচারে আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের কিছু অংশ পড়ব, মোটামুটি অর্ধেকটা অংশ পড়ব। প্রথমের বেসিক কথাগুলো পড়ব এর মধ্যে, এবং আমাদের যেই পর্বগুলো আছে পর্বগুলোর মধ্যে আমরা নন কর্ডাটার পরিফেরা থেকে নেমাটোডা পর্যন্ত পড়ব। তো আসো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের জুলজিতে মোটামুটি আমি যেই লাইনগুলা বলবো যে পড়তে হবে এবং দাগানো লাইনগুলো, এর বাইরে মোটামুটি তোমাদের কিছুই লাগবে না। বাইরের তথ্য খুব বেশি লাগবে না, বাইরের তথ্য যতটুকু লাগবে ততটুকুই বলবো আমি। অ্যান্ড মোটামুটি তোমাদের আজমল স্যারের বইটা যদি তোমরা ভালো মতো কভার করতে পারো, এটাই তোমাদের জন্য এনাফ হবে। আচ্ছা, দেখো, এখানে কিছু কথা বলা আছে, এই কথাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, দাগানো আছে, দেখে নিও। আচ্ছা, এই লাইনের এই পেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন যদি আমি বলতে চাই, যে আমরা এডওয়ার্ড অসবর্ন উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলি। আচ্ছা, এই লাইনের একমাত্র ইম্পর্টেন্ট, এই পেজের একমাত্র ইম্পর্টেন্ট লাইন এটাই। আচ্ছা, আমরা পরের পেজে চলে আসি। প্রাণী বৈচিত্র্য তিন প্রকার হতে পারে: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কাদের মধ্যে হয় একটু দেখে নেবা, নির্দিষ্ট প্রজাতির সদস্যের মধ্যে। পরিব্যক্তি কী জিনিস আশা করি জানো, তবু আমি বলে দেই। আমাদের জিনের মধ্যে যদি কোনো চেঞ্জ হয় সেটাকে আমরা বলি মিউটেশন। এই মিউটেশনের আরেক নাম পরিব্যক্তি। স্বাভাবিক কথা, এটা মিওসিস কালে হয়, দেখে রাখিও। এখান থেকে খুব বেশি এটা ইম্পর্টেন্ট না। দেখে দাগানো লাইন আছে, দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট না। এগুলো একটু এভাবে দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি এই জন্য দেখাচ্ছি না। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা তোমাদের বোথ জুলজি অ্যান্ড জেনারেল নলেজ দুটোর জন্য ইম্পর্টেন্ট, যে আমাজন বন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে মোট অক্সিজেনের 20% উৎপাদন করে বলে ধারণা করা হয়। পড়ে রাখিও। আচ্ছা, প্রজাতিগত বৈচিত্র্য হ্রাসের কারণ। বৈচিত্র্য হ্রাসের চারটি প্রধান কারণ রয়েছে, দ্য এভিল কোয়ার্টেট নামে পরিচিত। দেখে নিবা তোমাদের কোনটি সঠিক কোনটি সঠিক নয় টাইপের প্রশ্ন আসতে পারে। কি আছে? বহু প্রজাতির অনুপ্রবেশ, বসতি সংকোচন, দূষণ ও খণ্ডায়ন, অতি আহরণ ও সহবিলুপ্তি। ইংলিশ টার্মগুলো সহ দেখে নাও, যেগুলো ইংলিশ টার্ম আছে, এই যে কো এক্সটিংশনস। ঠিক আছে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। দেখে নিও, সংজ্ঞা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা এখন চলে আসবো মূল অংশে, যেখান থেকে প্রায় প্রতি বছরই আমাদের এমসিকিউ দেখা যায়, প্রতি বছর না দেখা গেলেও 2 বছর 3 বছর অন্তত একবার আসেই। আচ্ছা, দেখো কি আছে। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই যে আমরা প্রাণীদেরকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করি, আমরা রাজ্যে বিভক্ত করছি, পর্বে বিভক্ত করছি, তো আমরা এটা কিসের ভিত্তিতে আমরা বিভক্ত করতেছি? তো সেটা আমাদেরকে এখানে বলছে। 16টা পয়েন্ট আছে, 16টা পয়েন্ট তোমরা দেখে নেবে ইনশাল্লাহ। আচ্ছা, দেহের আকার অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেগুলো আমাদের দেখার জন্য খুব ছোট, যে আমাদের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়, সেগুলোকে আমরা বলি আনুবীক্ষণিক প্রাণী বা মাইক্রো অ্যানিমেল, ইংলিশ টার্ম সহ দেখে নিও। আর যেগুলো বড়, আমরা খালি চোখে দেখতে পাই, সেগুলোকে আমরা বলি ম্যাক্রো অ্যানিমেল। উদাহরণ অ্যান্ড আমাদের বৈজ্ঞানিক নাম দুটোই এখানে ইম্পর্টেন্ট: মাছের ফুলকা প্রতিষ্ঠান জীবাণু ট্রাইকোডিনা আনাবাসি, অ্যান্ড গিনিপিগের বৈজ্ঞানিক নাম হলো ক্যাভিয়া পোর্সেলাস। এটা একদম ভালো মতো দেখে নেবা, দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, সংগঠন ক্রমমাত্রা পড়তেছো, অনেকদিন থেকেই পড়তেছো, ভুল হওয়ার কথা না, তাও একবার দেখে রাখবা। কোষীয় মাত্রার গঠন পরিফেরা, কোষ টিস্যু মাত্রার গঠন নিলারিয়া, টিস্যু মাত্রার গঠন প্লাটিহেলমিনথেস। এক্ষেত্রে আমরা দেখে রাখি হলো চক্ষুবিন্দু, প্রবসিস, জননাঙ্গ, এদের এখানে প্রথম দেখা যায়। আর অঙ্কতন্ত্র মাত্রার গঠন হলো নিমার্টিয়ান। আচ্ছা, সর্বপ্রথম আবির্ভূত হয় নিমার্টিয়ানে। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস উল্টাপাল্টা করতে পারো, যে আমার কাছে কোষ টিস্যু দুইটাই আছে, তো তোমরা কীভাবে মনে রাখবে? তোমরা শেষেরটা দিয়ে মনে রাখবে, শেষেরটা দিয়ে মিলাবা, যে শেষের দুই টিস্যু থাকে নিলারিয়া, শেষে যদি অঙ্গ থাকে তাহলে প্লাটিহেলমিনথেস, আর শেষে যদি তন্ত্র থাকে সেক্ষেত্রে নিমার্শিয়ান। আচ্ছা, মুক্তজীবী প্রাণী অ্যান্ড পরজীবী প্রাণী কী জিনিস আশা করি বোঝো। দেখো, যে যারা নিজে একাই নিজের চেষ্টায় ঘুরে বেড়াইতে পারে, মানে যে চেষ্টায় নিজের লাইফটা কাটাই দিতে পারে, তাদেরকে আমরা বলি মুক্তজীবী প্রাণী। যেমন আছে আমাদের কবুতর, কলাম্বা লিবিয়া। অ্যান্ড দেখো, পরজীবী কারা? যে যারা নিজে নিজে থাকতে পারে না, মানে নিজে নিজে নিজের জীবন পুরোটা চালাইতে পারে না, পরজীবী আর কি, তোমার আমার মতো আর কি। তো এরা হইলো অন্যর কোনো কারো কাছ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। যেমন আমরা আমাদের বাবা মার কাছ থেকে খাওয়া দাওয়া করে, বাবা মার টাকায় খাই, বাবা মার টাকায় চলি, এরকম যকৃৎ কৃমি হলে আমাদের শরীরে, যকৃতে, যে কোনো প্রাণীর শরীরে যকৃতে থাকবে, থেকে তাদের যকৃৎ থেকে পুষ্টি সঞ্চয় করবে, করে তারা বেঁচে থাকবে।
আচ্ছা, মিথজীবী কি? দুইটা প্রাণী থাকবে, দুইজনই একজন আরেকজনের উপকার করবে। উদাহরণ দেখো, ক্লোরহাইড্রা ভিরিডিসিমা, এটা এক ধরনের হাইড্রা, আর জুক্লোরা, এটা শৈবাল। ক্লোরহাইড্রা ক্লোরহাইড্রা ভিরিডিসিমা এটা হলো সবুজ রঙের শৈবাল। তোমরা হইলো দেখবা যে তোমাদের হাইড্রা যখন পড়বা তখন দেখবা যে এটা সবুজ রঙের শৈবাল। আচ্ছা, সহজীবীর মধ্যে কি? সহজীবী হলো দুইটা প্রাণী বা দুইটি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করবে, কিন্তু কেউ যদি কারো উপকার করুক বা না করুক, কেউ কারো ক্ষতি করবে না। তো স্বাভাবিক কথা, দেখে নিও, রেমোরা নামক চোষক মাছ হাঙ্গর বা অন্য কোনো মাছের সাথে সংযুক্ততে সহযোগিতা প্রদর্শন করে। ডান। আচ্ছা, ক্লিভেজ কি জিনিস? সংজ্ঞাটা দেখে নেও, সংজ্ঞা থেকে যেন ভেঙে ভেঙে প্রশ্ন করলে তোমরা মোটামুটি আনসার করতে পারো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে ডিমের কুসুমের উপর ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হোলোপ্লাস্টিক এবং আংশিক বা মেরোপ্লাস্টিক হতে পারে। আচ্ছা, ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে আমরা বলি ভেজিটাল পোল, অ্যান্ড যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বলি অ্যানিমাল পোল। আচ্ছা, যে প্রান্তে কুসুম থাকে সেটাকে আমরা বলি ভেজিটাল পোল। যেমন আমরা কুসুম খাই, সেটাকে আমরা ভেজিটেবল খাই, সেটা দিয়ে মনে রাখতে পারো, কুসুমটা ভেজিটেবল, ভেজিটাল, অ্যান্ড বাকি অংশটা অ্যানিমাল। যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, মনে রাখবে যে নিউক্লিয়াস থেকেই আমাদের যে ইয়াটা হয়, কুসুম মানে ডিম থেকে যে বাচ্চাটা ফোটায় নিউক্লিয়াস থেকে ফোটায়, ওই জন্য এটাকে আমরা অ্যানিমাল পোল, অ্যানিমালটা হয় ডিমটা থেকে, ওই জন্য সেটাকে আমরা বলি অ্যানিমাল পোল। আচ্ছা, এরপরে দেখো, অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, ইংলিশ টার্ম সহ দেখবা ইন্টারমিডিয়েট ক্লিভেজ, বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি অঙ্ক গঠন করার সময় নির্ধারিত হয়। আচ্ছা, দেখো কি বলছে এখানে, যে আমাদের যে কোষগুলো মানে আমাদের ক্লিভেজের সময় যে কোষগুলো থাকবে, সেটা কোনটা কোষ কি হবে সেটা আমাদের অঙ্ক গঠন করার সময় নির্ধারিত হয়। আমাদের ভ্রূণ অবস্থায় বোঝা যায় না যে কোনটা কোষ থেকে কী হবে। কিন্তু যেটা নির্ধারিত ক্লিভেজ, সেক্ষেত্রে কি হয়, আমাদের ভ্রূণ গঠন করার সময় বোঝা যায় যে কোন কোষ দিয়ে কী হবে। যেটা আমাদের নির্ধারিত ক্লিভেজ, সেটা আমরা ভ্রূণ যখন হচ্ছে তখনই বুঝতে পারতেছি ভ্রূণের কোন অংশ আমাদের মূল দেহের কোন অংশে পরিণত হবে। দেখে নেবা ইংলিশ টার্ম সহ, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, অডিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ অ্যান্ড শর্ট ক্লিভেজ। উদাহরণসহ দেখে নেবা, অডিও ক্লিভেজ, অডিওতে দেখবা এ আর, ইংলিশে লেখা থেকে এ আর আসবে, এজন্য আর্থ্রোপোডা। আচ্ছা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় প্রতিসম যারা, যেমন করডাটা, এরা হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আচ্ছা, এখানে অডিও ক্লিভেজ দেখে নেবা, অডিও আছে হলো আর্থ্রোপোডা। অডিও লিখতে গেলে ইংলিশে যদি লিখতে চাও এ আর দিয়ে লিখতে হবে, বা ও আর বা এ আর ধরে নাও, আর এখানে দেখো এ আর দিয়ে আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আমরা তো দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমরা কোন পর্বের, আমরা তো করডাটা পর্বের, তো ওই ক্ষেত্রে আমাদের দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় করডাটা পর্বে। ইংলিশ টার্ম সহ কিন্তু দেখে নেবা, ইংলিশ টার্ম সহ অবশ্যই, ইংলিশ টার্ম এখানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর সর্পিল ক্লিভেজ বাকি দুটা, তো আশা করি এভাবে মনে রাখতে পারবা। আচ্ছা, ভ্রূণীয় বিকাশ, এটা পুরানো বইয়ে ছিল না, নতুন বইয়ে নতুন অ্যাড করছে। দেখো, সর্পিল আকার অ্যান্ড নির্ধারিত ক্লিভেজ যাদের হয় তাদেরকে আমরা বলবো প্রোটোস্টোমিয়া। এদের স্পেশালিটি কি? ভ্রূণীয় ব্লাস্টোপোর মুখ ছিদ্রে পরিণত হয় পরিণত অবস্থায়। অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা উদাহরণ। ডিটোরস্টোমা কি? ক্লিভেজ অডিও ও অনির্ধারিত। ব্লাস্টোপোর পরিণত প্রাণীর পায়োছিদ্রে রূপান্তরিত হয়। আচ্ছা, উদাহরণসহ দেখে নেবা, এরা কিন্তু প্রথম তিনটা নাই, লাস্টের পাঁচটা আছে, মানে নন কর্ডাটার মধ্যে লাস্টের পাঁচটা আছে। লাস্টের পাঁচটার মধ্যে লাস্টের দুইটা হইলো আমাদের একান্ড্রোমাটা করডাটা, সেটা হলো আমাদের ডিটোরেস্টোমিয়া, আর তার সামনের তিনটা হইলো যেটা আর্থ্রোপোডা মলাস্কা, সেটা আমাদের প্রোটোস্টোমিয়া। এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী আশা করি বোঝো, যাদের ভ্রূণীয় স্তর থাকে দুইটা তাদেরকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী, আর ভ্রূণীয় স্তর তিনটা থাকলে আমরা বলি ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী আমাদের উদাহরণ হলো নিরারিয়া, হাইড্রা। ত্রিস্তরী প্রাণী হলো প্লাটিহেলমিনথাস থেকে বাকিগুলা, সাধারণ কথা। আচ্ছা, আচ্ছা, এরপরে তোমরা এই ছকটা দেখে নেবা, ছকে না বোঝার তেমন কিছু নাই, একদম ভালো মতো করে দেখে নেবা। এরপরে তোমরা দেখবা হলো প্রতিসাম্য। প্রতিসাম্য জিনিসটা কি? প্রতিসাম্যটা হলো, আমরা এভাবে বুঝাই যে প্রতিসাম্য জিনিসটা, আমরা যদি কোনো একটা জীবকে একটা নির্দিষ্ট তল বরাবর কয়েকটা সমান অংশে ভাগ করতে পারি, সেটাকে আমরা বলি প্রতিসাম্যতা। সেক্ষেত্রে দুইটাও হইতে পারে অ্যান্ড দুইটার বেশিও হইতে পারে। ঠিক আছে, দেখো, প্রথমে আমাদের আছে গোলীয় প্রতিসাম্য,
উদাহরণ আমাদের ইংলিশ টার্ম সহ দেখে নিবা, স্ফেরিক্যাল সিমেট্রি। আচ্ছা, ধরো একটা গোলক আছে আমার কাছে বা একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে আমি যে দিক দিয়ে কাটি না কেন সমান অংশে বিভক্ত হবে। তো এরা হলো এরকম, উদাহরণ কি, ভলভাক্স লোবাটার, রেডিওলারিয়া, হেলিওজোয়া। আচ্ছা, এই ভিতরের নামগুলো খুব সেটা দরকার নাই, এগুলো মনে রাখলেই হবে। অ্যান্ড এগুলো যদি মনে রাখতে কষ্ট হয়, আমি তোমাকে একটা নেমোনিক দিতে পারি, যে ভোর হলো, ভিতে ভলভাক্স লোবাটার, আরতে রতে রেডিওলারিয়া, আর হতে হেলিওজোয়া। এভাবে মনে রাখতে পারো এটা। আচ্ছা, অরীয় প্রতিসাম্য কি, যে আমরা এরা দেহকে যেভাবেই কাটি না কেন, এরা সবসময় দুইয়ের বেশি অর্ধাংশে বিভক্ত হবে। কীরকম দেখো, যদি আমরা এখানে দেখো একটা প্রাণী আছে, এটাকে আমরা মোটামুটি জেলিফিশ টাইপ ধরে নিতে পারি, এটা নিজেরই পড়বে যে কোনো একটা প্রাণী, জেলিফিশ ঠিক বলতে পারি না, নেড়ে পড়বে যে কোনো একটা প্রাণী। এটাকে যদি আমরা এইভাবে কাটি, দেখো কটা অর্ধাংশে বিভক্ত হলো, দুটো অর্ধাংশে বিভক্ত হলো। তারপর যদি আমরা এই দিক দিয়ে কাটি, 3D না অবশ্য বোঝা যাবে না, যদি 3D না হয়, দেখো আবারও কিন্তু দুইটা সদস্যাংশে বিভক্ত হইলো, খুব সমান হয় নাই। তো এগুলাকে আমরা বলি হইলো অরীয় প্রতিসাম্য প্রাণী। উদাহরণ কি, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। ইংলিশ নামগুলো সব পড়ে নেবা। আচ্ছা, এটা মনে রাখার জন্য যদি তোমাদের নেমোনিক দরকার হয়, আমি তোমাকে নেমোনিক বলতে পারি একটা, যে সির, সি মানে কি সমুদ্র, জলে, জলে মানে পানিতে আর কি, হাইড্রা, সির জলে হাইড্রা। সিরতে হলো সি অ্যানিমন, এটাতে জলেতে হইলো জেলিফিশ, আর হাইড্রাতে হাইড্রাই। আচ্ছা, দ্বিতীয় প্রতিসম খুবই সহজ, এর জিনিসগুলো তোমরা দেখে নেবা, যে কি হয় এখানে, কোন অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া, অনুদৈর্ঘ্য বরাবর, দেখো কাই কি বলা আছে, কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুটি তলের পরস্পর সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ওই প্রাণীদেহ 4টি সদস্যাংশে বিভক্ত করা যায়। এই জিনিসগুলো দেখে নেবে ভালো করে, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটি সঠিক কোনটি সঠিক না এই টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, উদাহরণ একটাই, টিনোফোরা আর হইল সিওলোপ্লানা। টিনোফোরা প্রভুত্ব, সিওলোপ্লানা, এটা মনে রাখবে, মনে রাখা সহজ। এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম কি জিনিস, আমরা ধরো যে মধ্য অক্ষ বরাবর বা স্যাজাইডাল তল বরাবর, এই মধ্য অক্ষটা কিন্তু স্যাজাইডাল তল, মানে ধরো যে একটা যদি আমরা মানুষ বা দেখি বা এই প্রজাপতিটাই দেখি, এই যে এই বরাবর যদি আমরা ভাগ করি, এটাকে আমরা বলবো স্যাজাইটাল তল। আচ্ছা, এই তল বরাবর যদি ভাগ করে সমান দুটো অংশে বিভক্ত হবে। বাহ্যিক অঙ্গগুলা তুমি বলতে পারো, ভিতরে তো এক একটা অঙ্গ আমার এক দিকে আছে, কোনো অঙ্গ আছে বাম দিকে, কোনো অঙ্গ আছে ডান দিকে, আমাদের হৃৎপিণ্ড আছে বাম দিকে, তো এটা তো সমান ভাগে বিভক্ত হবে না। আচ্ছা, আমি বলে রাখি যে এটা শুধু বাহ্যিকভাবে দেখার জন্য, এটার সাথে আমাদের শরীরের ভিতরের অংশের কোনো মানে তুলনা করে এটা করা হয় না, বাহ্যিক অংশের উপর ভিত্তি করে করা হয় এটা। আচ্ছা, দেখে রাখো উদাহরণ কি, প্রজাপতি আছে, ব্যাঙ আছে, আর বলো কি হতে পারে, মানুষ অবশ্যই হতে পারে, আগের বইয়ে মানুষ ছিল, এখন বইয়ে মানুষ নাই। ঠিক আছে, এরপর আমার আছে অপ্রতিসাম্য, মানে যাদেরকে কোনো যেভাবে তুমি মানে যাদেরকে তুমি যেভাবেই বিভক্ত করো না কেন, যেই অক্ষের বরাবরই বিভক্ত করো না কেন, তারা কোনোভাবেই কোনো সমান অঙ্গ সমান অংশ গঠন করবে না। উদাহরণ কি, স্পঞ্জ, আপেল শামুক, দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আছে হলো খণ্ডকায়ন। খণ্ডাকায়নে তেমন কিছু নাই, জাস্ট জিনিস কিছু দেখে নিবা। খণ্ডকায়ন বলতে কি বুঝে সেটাকে শোনো, এই যে এরকম আমরা কেঁচো দেখছি না, কেঁচোর গায়ে কিছু খণ্ড খণ্ড থাকে, এটা আর কি মেনলি খণ্ডকায়ন, এখানে বোঝার তেমন কিছু নাই। সমখণ্ডকায়ন আছে একটা, অসমখণ্ডকায়ন আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস, যে অ্যানেলিয়া পর্বের প্রাণীদেহে প্রথম প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, মনে রাখবা। আচ্ছা, তাদের দেহেই সমখণ্ডকায়ন দেখা যায়, আর অসমখণ্ডকায়ন দেখা যায় আর্থ্রোপোডা, কর্ডাটা। আমরা কর্ডাটায় যে খণ্ডকায়ন দেখি, পরে আমরা কোথাও পাবো যে কর্ডাটা খণ্ডকায়নটা শুধু সিলমের মধ্যেই উপস্থিত থাকে, সিলমের বাইরে যায় না। অখণ্ডকিত প্রাণীও আছে আমাদের, সমুদ্র তারা, ঝিনুক। আচ্ছা, এরপর আছে অঞ্চল। অঞ্চলের জন্য জাস্ট একটা লাইন পড়তে হবে তোমাদেরকে এখানে, যে
আর্থ্রোপোডা পর্বের শ্রেণীর জন্য বৈশিষ্ট্যপূর্ণ ট্যাগমেটাইজেশন দেখা যায়। এখানে তেমন কিছু লাগবে বলে আমার মনে হয় না। আর এখানে কিছু জিনিস লাগবে, যে ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের দেহ মস্তক, বক্ষ, উদর এই তিন শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, এরপর আছে ক্রাস্টাসি, যেমন চিংড়ি, এদের মস্তক আর বক্ষ মিলে শিরোবক্ষ গঠন করে, আর সাথে থাকে উদর। আর আমাদের যারা মাকড়সা শ্রেণীর যারা আছে তাদের থাকে হলো প্রোসোমা অ্যান্ড এপিথোসোমা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটা দেখে রাখিও। এই জায়গাটা তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে রাখিও। আচ্ছা, উপাঙ্গ দেখে নিও, কঠিন কিছু না, একদমই কঠিন কিছু না, দেখে নিও ভালো করে পুরোটাই। আচ্ছা, এগুলা প্রান্তিকতা খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, এগুলো আমি এই জন্য স্কিপ করে যাচ্ছি। দেখো এখন সিলম। সিলম জিনিসটা কি? ধরো যে আমাদের শরীরের ভিতরে যে একটা গহ্বর আছে, যেখানে আমাদের খাদ্য নালীগুলো আছে, সেটাকে আমরা মোটামুটি সিলমের সাথে তুলনা করতে পারি। আমি কিন্তু বলছি না তো এটা সিলম, এটাকে আমরা সিলমের সাথে তুলনা করতে পারি। এখন দেখো কি বলছে এখানে। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডাম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে আমরা বলি সিলম। কি বুঝলা? কিছুই বুঝি নাই। দেখো, আমাদের যখন আমরা ছোট ছিলাম, মানে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের কিন্তু তিনটা কোষীয় স্তর ছিল: একটোডার্ম বাইরের স্তর, মেসোডার্ম মাঝের স্তর, অ্যান্ড এন্ডোডার্ম ভিতরের স্তর। আমাদের এই মেসোডার্ম থেকে একটা গহ্বর সৃষ্টি হয়েছে, যে গহ্বরটা আমাদের ভিতরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে ধারণ করছে। আচ্ছা, এই অঙ্গটা, এই আমাদের গহ্বরটা যদি সিলম দিয়ে আবৃত থাকে, তো সেটাকে, যাদের ক্ষেত্রে গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে বা একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এই যাদের ক্ষেত্রে ঝিল্লি দ্বারা আবৃত থাকে পর্দাটা, আমাদের গহ্বরটা, তাদেরকে আমরা বলি সিলোমেট। আচ্ছা, কিছু কিছু প্রাণী থাকে যাদের গহ্বরটা থাকে না, তাদেরকে আমরা বলি অ্যাসিলোবেট। আবার কিছু কিছু প্রাণী থাকে যাদের গহ্বরটা থাকে, কিন্তু বাইরে যে আমাদের পেরিটোনিয়াম নামক পর্দাটা সেটা ঠিকমতো থাকে না, তাদেরকে আমরা বলি সুডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমেট। ভিতরে দেখি, দেখলে ক্লিয়ার হবে। দেখো কি বলছে। দেহে কোনো সিলম থাকে না, ভ্রূণবিকাশের সময় যেসব দেহপ্রাচীর প্রশ্নের মধ্যে ফাঁকা স্থান ব্লাস্টোসিল মেসোডার্মের উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পরিণত থাকে। আচ্ছা, অ্যাসিলোমেটের ক্ষেত্রে আমরা স্পেশাল জিনিস পেলাম, স্পঞ্জি প্যারেনকাইমা। দেখে রাখবা, প্লাটিহেলমিনথেস, নেমার্টিয়া। আচ্ছা, অ্যাসিলোমেটের উদাহরণ এগুলা। আচ্ছা, পাশাপাশি অ্যাসিলোমেটের আর তোমাদেরকে আর কিছু উদাহরণ বলি। আগের বইয়ে ছিল, নতুন বইয়ে নাই, দেখে রাখা ভালো হবে বলে আমি মনে করি। পরিফেরা, নিডারিয়া, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস অ্যান্ড টিনোফোরা। এটা হবে না, সি, টিনোফোরা। আচ্ছা, এগুলো হলো এটার উদাহরণ। কীভাবে মনে রাখবা? আসল মানে অ্যাসিলোমেট, পিসি, পিসি মানে আমরা যেটাকে কম্পিউটার বলি আর কি। সে পিতে দেখো প্লাটিহেলমিনথেস আছে, পরিফেরা আছে, অ্যান্ড সিতে আমাদের নিডারিয়া আছে, টিনোফোরা আছে, আর যে নতুন বইয়ে নেমার্টিয়া নতুন বইয়ে নতুন করে অ্যাড করছে, তো মনে রাখবা। আচ্ছা, সুডোসিলোমেট মানে আমি যেটা বললাম, যে একটা গহ্বর থাকে কিন্তু গহ্বরটা পেরিটোনিয়াম নামক কোনো পর্দায় আবৃত থাকে না, এটাই আর কি বেসিক পার্থক্য। উদাহরণ কি? নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইজা। উদাহরণটা মনে রাখা একটু তোমাদের যদি কঠিন মনে হয়, আমি এখানে তোমাকে বলতে পারি যে এভাবে মনে রাখো। সুডোসিলোমেট হলো নারিকেল। কি হলো নারিকেল? নতে নেমাটোডা, রতে রোটিফেরা, কত কতে কাইনোরিনচা। ডান, ডান। অ্যান্ড আমাদের যেটা ইউসিলোমেট আছে, সেটা আমাদের নেমাটোডার পরেরটা আর কি, মলাস্কা থেকে শুরু করে বাকি যারা আছে সবাই ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। আশা করি এখন আর মনে রাখতে খুব বেশি একটা কষ্ট হবে না। নতুন বইয়ে তোমাদের আরেকটা জিনিস অ্যাড করছে, একটা হলো আমাদের সাইজোসিলোমেট অ্যান্ড এন্টেরোসিলোমেট। পার্থক্যটা কি দেখো। যেসব নন কর্ডেড প্রাণীদের সিলম ভ্রূণীয় মেসোডার্মাল টিস্যু বিদীর্ণ হয়ে সৃষ্টি হয়, তাদেরকে আমরা বলি সাইজোসিলোমেট। আর এন্টেরোসিলোমেট কি? ভ্রূণীয় আর্কিনটনের প্রাচীর সৃষ্টি হয়, তাদেরকে আমরা বলি
এন্টারোসিলোমেট ভ্রূণীয় আর্কেন্টরনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে উৎপত্তি লাভ করে এই ধরনের সিলোমেট। আচ্ছা, এই আর্কেন্টরন কি জিনিস সেটা আমরা পরবর্তীতে যখন মানব জীবনের ধারাবাহিকতা করবো তখন বুঝবো। এখন জাস্ট মনে রাখো যে বেসিক পার্থক্যটা। তো আমার সাইটোসিলোমেটের ক্ষেত্রে ভ্রূণীয় মেসোডার্মাল টিস্যুতে বিদীর্ণ হয়ে সৃষ্টি হয়, আর আমাদের এন্টারোসিলোমেটটা ভ্রূণীয় আর্কেন্টরনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে উৎপত্তি লাভ করে। ডান। উদাহরণগুলো মনে রাখবা, আমাদের আর্থ্রোপোডা মলাস্কা, অ্যানিলিয়া আর্থ্রোপোডা মলাস্কা, এরা হলো সাইটোসিলোমেট। এর মধ্যে আর্থ্রোপোডা মলাস্কার সিলোমটা রক্ত দিয়ে পরিপূর্ণ থেকে আমরা জানি, আর্থ্রোপোডা তো জানি, আমরা ঘাসফড়িং পড়ছি। আচ্ছা, এইটাকে আমরা বলি হলো হিমোসিল। ঘাসফড়িং আমরা এটা পড়ছি যে আর্থ্রোপোডা যেই গহ্বরের মধ্যে রক্ত থাকে সেটাকে আমরা বলি হিমোসিল। হিম মানে রক্ত, অ্যান্ড সিল মানে সিলম, সিলমের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য হিমোসিল আসছে। আচ্ছা, একাইনোডার্মাটা করডাটা, এরা হলো এন্টারোসিলোমেট। আবার আমাদের আগের মতো আসলো যে আমাদের লাস্টের দুইটা এন্টারোসিলোমেট, অ্যান্ড তার আগের তিনটা সাইটোসিলোমেট। এভাবে মনে রাখবা। সিলোমের গুরুত্ব দেখে নিবা, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে অ্যানালিডে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সংবহনতন্ত্র কথাগুলো দেখে নিবা, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখে রাখো। পরিবারের পরের প্রাণীদের দেখে থাকে লামিতন্ত্র গেল। একাডেমিটা পর্বের প্রাণীদের থেকে থাকবে পানি সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আচ্ছা, অ্যানালিডা কর্ডাটায় থাকে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আর্থ্রোপোডা মলাস্কায় থাকবে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। ডান। এতটুকু এখান থেকে পড়লে যথেষ্ট, অ্যান্ড এটা অনেক ইম্পর্টেন্ট। কঙ্কাল, কঙ্কাল সম্পর্কে আর্থ্রোপোডাদের কাইটিনিয়াস প্লেট, মলাস্কাদের ক্যালকুলিয়াস খোলক, একাইনোডার আমাদের ক্যালকুলিয়াস প্লেট, পরিফেরাদের স্পিকিউল। এই কটা জিনিস বলে একদম ডান। ইউরোকর্ডের সেফালোকর্ডাটা ভার্টিব্রেটা তোমাদের পরের অংশে আছে, ওখান থেকে পড়ে নেবা। কর্ডেটকে এভাবে ভাগ করা যায়, পড়ে নেবো ওখান থেকে, এখানে দরকার নেই। প্যারাজোয়া, প্যারাজোয়া পোস্টেনহালি গহ্বর থাকে না, যাদেরকে আমরা প্যারাজোয়া। আর এন্টারোজোয়ায় থাকবে নিজের আছে কর্ডাটা, অ্যান্ড শুধুমাত্র পরিফেরায় আমাদের পোস্টেনহালি গহ্বর থাকে না, বাকি সবার থাকে। আচ্ছা, মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া 9-10 পড়ছো, আবার দেখে নেও উদাহরণগুলা। ইস্কেরিশিয়া কলাই আমাদের মনেরা। প্রোটিস্টার মধ্যে আমাদের আছে অ্যামিবা প্রোটিয়াস অ্যান্ড স্পাইরোগ্যারা ম্যাক্সিমা। ফানজাইয়ের মধ্যে আমাদের আছে অ্যাগারিকাস। প্লান্টের মধ্যে আছে আমাদের ম্যাগনিফেরা ইন্ডিকা, আমাদের যে ডাম গাছ। অ্যান্ড অ্যানিমেলের মধ্যে আছে প্যান্থেরা টাইগ্রিস বা বাঘ। জিনিসগুলো দেখে নেবা, ভিতরের কথাগুলো পড়ে নেবা। 9-10 পড়ছো, এখনও পড়বা, খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও দেখে নেবা, বিশেষ করে উদাহরণগুলো। আচ্ছা, ট্যাক্সন হলো শ্রেণীবদ্ধ একক, যেটা মনে রাখবা, এইটা জিনিস খুব ইম্পর্টেন্ট না। এই যে ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধ একক বা ট্যাক্সন ইউনিট। শ্রেণীবিন্যাসে আবশ্যিক ধাপ 7টি: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, অর্ডার, জেনাস, স্পিসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, 7টা সিরিয়ালি মনে রাখবা। স্পেসিস হলো শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, বাকি হচ্ছে প্রজাতি। এটা জাস্ট মনে রাখলে হবে, এখানে আর কিছু করতে হবে না। জেনাস হইল আমাদের সামষ্টিক একক, শ্রেণীবিন্যাসের সামষ্টিক একক আমরা গণ বা জেনাস, ইংলিশ নামে মনে রাখবা। পর্ব হইল শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর, অ্যান্ড রাজ্য হইল শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। আচ্ছা, এই জিনিসটার ব্যাপারে আমাদের মাঝে উল্টা লিখছে, মাঝে লিখছে হইলো আমাদের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর রাজ্য, অ্যান্ড শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তরকে লিখছে হলো পর্ব। এটা উল্টাপাল্টা করছে, বাট আমরা আজমল স্যারটি মনে রাখবো, খুব বেশি এটা নিয়ে ক্যাচাল করার দরকার নেই। সিমসন 21টি ক্যাটাগরি বা স্তর নিয়ে হায়ারার্কি প্রবর্তন করে, জানলে এনাফ, আর বেশি কিছু জানতে পারা। এখানে দ্বিপদ নামকরণ প্রবর্তন করে হইলো আমাদের ক্যারোলাস লিনিয়াস, এতটুকু পড়লে এনাফ, পুরো নিবা। আচ্ছা, আর আমাদের হারমান স্লেজেল, পাখি বিজ্ঞানী হারমান স্লেজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ প্রবর্তন করে, এটা দেখে নেবা। প্যাসার ডোমেস্টিকাস, নাইলোটিকাস, নীলনদ এলাকা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। ডান। এরপরে আমরা আইসিজেড, আইসিবিএন, এইগুলা ফুল ফর্মগুলো আমরা ছোটো থেকে জানি, এটা একটু করে দেখে নিবা, খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে একটা জিনিস আছে টটোনিম, কাটলা, এটা টটোনিম। আমরা যদি কোনো বৈজ্ঞানিক নাম দেখি যেটার গণ নাম এবং প্রজাতির নামটা একই, সেটাকে আমরা বলবো টটোনিম। ডান। এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে দেখো যে আমাদের প্রধান পর্বগুলোর মধ্যে 8টি নরকর্ডাটা অ্যান্ড 1টি করডাটা। আচ্ছা, আর আমাদের কিছু মাইনর পর্ব আছে, সেখানে আমাদের 24টি মাইনর পর্ব আছে, অ্যান্ড মোট পর্ব মিলে আমাদের পর্ব হয় 33টা। প্রধান আমাদের আছে 9টা, অ্যান্ড মাইনর আছে 24টা, বা গৌণ পর্ব 24টা। আচ্ছা, এর সবগুলো দেওয়া আছে, অতগুলো রাখবে না তোমরা। এই যে মেসোজোয়া কি জিনিস, প্যারাজোয়া কি জিনিস,
ইউমেটাজোয়া কী জিনিস এগুলো দেখে নিও। আর এখানে খুব বেশি এখানে পড়তে হবে না। এই ছক ভাই অনেকে জিজ্ঞেস করে ভাই এই ছক কি পড়তে হবে, এই দেখো এই ছক বাদ। আচ্ছা আমরা মোটামুটি শেষের দিকে আসছে, আর একটু পড়া দেখো। এখানে আমাদের নন কোঅর্ডিনেটেড প্রাণীর মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা ভালো মতো দেওয়া আছে। এখন পড়বো, পরের ক্লাসে আবার আমরা এটাকে আবার পার্থক্য করে পড়বো, তখন আবার ভালো মতো বুঝতে পারবা। এখন আবার দেখো, এখন একবার দেখো যে আমাদের নন কোঅর্ডিনেটর যারা আছে তাদের অবশ্যই কোঅর্ডিনেট থাকবে না, নট কোঅর্ড নাই। গলবিল ফুলগ্রান্ত নাই। গলবিল ফুলগ্রান্তের কাজ কি? আমাদের ফুলকার যে কাজ, ফুলকা হইলো আমাদের যারা পানিতে থাকে তাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে সাহায্য করে। এই ফুলকারন্ত দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আমাদের আদান প্রদান ঘটে আর কি। পায়ের পশ্চাৎ লেজ থাকে না, তবে পায়ের পূর্ব লেজ থাকতে পারে। এই কথাটা একটু দেখে নিও, একটু পেঁচানো জিনিস। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয়, নিরেট। গ্রন্থিযুক্ত মানে কি? গ্রন্থি থাকবে। অঙ্কীয় মানে কি? অঙ্কীয় দিকে এইদিকে থাকবে, আমাদের অঙ্কীয় দিকে এটা এইদিকে থাকবে। আচ্ছা, রক্ত সংবহনতন্ত্রে হৃৎপিণ্ডে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে, মানে পিঠের দিকে আমাদের হৃদযন্ত্রটা থাকবে, এই হইল নন কোঅর্ডিনেটদের। আর কোঅর্ডিনেটদের বা আমাদের থাকে কিন্তু অঙ্কীয় দেশে, আমরা জানি যে আমাদের বুকের দিকে থাকে, আর ওদের থাকবে পিঠের দিকে। আচ্ছা, এদের রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে, আর আমাদের কোঅর্ডিনেটদের রক্তের হিমোগ্লোবিন কই অবস্থান করে বলতো? লোহিত রক্তকণিকে অবস্থান করে। আচ্ছা, এদের রক্ত সংবহনতন্ত্রে হেপাটিক প্রোটনতন্ত্র অনুপস্থিত। আচ্ছা, এদের যেহেতু অনুন্নত হেপাটিক প্রোটনতন্ত্র স্বাভাবিকভাবে থাকবে না, আমাদের কোঅর্ডিনেটর থাকে। আর এদের হলো ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। আর আমাদের যারা কোঅর্ডিনেটর আছি আমরা, আমাদের মস্তিষ্ক থেকে চোখের উদ্ভব ঘটে। এই জিনিসগুলো মনে রাখবা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না, দেখে নিও একটু। আচ্ছা, এখন আমরা আসি পরিফেরা বা ছিদ্রালো প্রাণী। মোটামুটি আমরা নন কোঅর্ডিনেটর শ্রেণীবিন্যাসে ঢুকে গেলাম। দেখো, এদেরকে আমরা বলি ছিদ্রালো প্রাণী এবং স্পঞ্জ বলা হয়। তো এটা যদি তোমরা সহজে মনে রাখতে চাও, তোমাদের জন্য আমি একটা নেমনিক দিতে পারি, অনেক কথা আছে। দেখো, পরিফেরাটা কিন্তু আমাদের কোষীয় মাত্রার প্রাণী। তো এরা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। এদেরকে দেখি বোঝা যায় যে এত সুন্দর একটা দেহ, এত কিছু আছে, দেখো কত কিছু আছে এদের। কাটা, কত ধরনের কাটা। তো স্বাভাবিকভাবে এরা অনেক বেশি ট্যালেন্টেড হওয়ার কথা। কিন্তু এর ট্যালেন্ট থাকলেও ট্যালেন্টটা ব্যবহার করতে পারে না। কেন বলো তো? ট্যালেন্ট ব্যবহার করার জন্য কিন্তু পড়াশোনা করা জরুরি। কিন্তু তো চোখ, কান, নাক, মুখ কিছুই নেই। তো আসলে এরা যদি পড়াশোনা করার স্কোপ থাকতো, তো আসলে তাহলে এরা, আমরা বলতে পারি যে অনেক, আমাদের পৃথিবীর অনেক উন্নয়ন করতে পারতো। তো এটাকে আমরা এই জন্য মনে রাখবো হলো নো স্কোপ, এই কথাটা দিয়ে, যে পড়াশোনা করতে স্কোপ নাই। এখন দেখো নো স্কোপে কী কী হয়। এনতে হয় নালীতন্ত্র, এই যে এনতে নালীতন্ত্র, এখানে দেখবো আমরা এখানে দেখায় রাখবো যে কী আমরা করছি। নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম থাকে। আচ্ছা, এরপরে ওতে কি হয় দেখো, ওতে আছে অস্টিয়া। কোথায় গেল অস্টিয়া? দেহপাচে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অ্যান্ড সাথে অস্কুলাম থাকে। অস্টিয়া গেল, অস্কুলাম গেল। আচ্ছা, এসতে কি হবে? এসতে দেখো, এদেরকে আমরা স্পঞ্জ বলি, অ্যান্ড এদের স্পিকিউল নামক জিনিস, চুনবাই ক্ষুদ্র কাটা থাকে, অ্যান্ড স্পঞ্জিন নামক জৈব তন্তু থাকে। জিনিসটা উল্টাপাল্টা করা যাবে না, স্পিকিউল নামক চুনবাই ক্ষুদ্র কাটা, আর স্পঞ্জ নামক জৈবতন্তু। আচ্ছা, সিতে কি হবে? সিতে আসবে দেখো কোয়ানোসাইট। কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ থাকে। এটা হলো এদের এখানে কথা। অ্যান্ড সাথে দেখো স্পঞ্জোসিল নামক প্রশস্ত একটা গহ্বর থাকে, যেখানে নাড়িতন্ত্র মিলিত হয়। আচ্ছা, ওতে আমরা অস্টিয়া তো পড়ছি এখানে, এর সাথে আমাদের এখানে অস্কুলাম, একটা ওতে আমাদের অস্টিয়া, একটা ওতে অস্কুলাম। পিতে কি আছে? পিতে আছে প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা কি? এদের লার্ভা দশা। প্যারেনকাইমুলা আমি দুই ধরনের লার্ভা দশা পড়ছি, আমরা পড়ছি যে পরিফেরাতে আছে প্যারেনকাইমুলা, পরিফেরা হলো নোস্কোপ, পিতে হলো প্যারেনকাইমুলা। তো এমনভাবে পড়তে হবে যে প্যারেনকাইমুলা নামটা শুনলেই অটোমেটিক আরেকটা নাম চলে আসবে যে অ্যামফিব্লাস্টুলা। তো শেষ। সহজ না পড়া? দেখো আরেকবার দেখো, মেনলি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এনতে হইল আমাদের নালীতন্ত্র, এনতে নালীতন্ত্র, ওতে আমাদের অস্কুলাম। আচ্ছা, এসতে আমাদের আছে স্পঞ্জিন স্পিকিউল।
সিতে আমাদের আছে হলো প্যারেনকাইমুলা। আচ্ছা, সিতে আরেকটা জিনিস আছে আমাদের এখানে, পিনারকোডার্ম। আচ্ছা, সিতে এখানে আমাদের আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সিতে কি কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম আসলে সাথে আমাদের আসবে একসাথে পিনারকোডার্ম। আচ্ছা, এবং পাশাপাশি আমাদের ওতে আছে হইলো অস্টিয়া, পিতে আছে আমাদের প্যারেনকাইমুলা এন্ড সাথে পিনারকোডার্ম। প্যারেনকাইমুলা মাথায় আসলে আমাদের অটোমেটিক অ্যামফিলবক্সটুলা মাথায় চলে আসবে। আচ্ছা, তো শেষ, পরিফেরা আমাদের শেষ, এতটুকুই পড়া। এখন তোমরা একবার পড়লে, নিউমোনেটটা দিয়ে একবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, বাত স্পঞ্জের বৈজ্ঞানিক নামটা পড়ে নেবা। আর কিছু লাগবে না, এখন বৈজ্ঞানিক নাম একটাই পড়ে নেবা, নিডারিয়া। নিডারিয়া কি? সমুদ্রের ফুল। অনেক জায়গায় দেখবা এটা লেখা আছে কণ্টকায়িত প্রাণী বা কাঁটাযুক্ত প্রাণী। তো বইয়ে লেখা নাই কেন জানো? তোমরা যা আবার তোমরা একাডেমিটাতে পাবা যে কণ্টকযুক্ত প্রাণী বা কণ্টক ত্বক প্রাণী। তো দরকার নাই, তোমরা একাডেমিটার মাটাতে যে গিয়ে ওটা মনে রাখবা যে কণ্টক ত্বক প্রাণী। আর এখানে কাঁটাযুক্ত প্রাণী এগুলো দরকার নেই, পড়ার দরকার নেই, অযথা গোলমাল লেগে যাবে। নেডিনের প্রাণীতে সমুদ্রের ফুল বলা হয়। পৃথিবীর প্রবাল প্রাচীরের সামুদ্রিক প্রজাতি 25% বসবাস করে। অন্যতম রত্নভাণ্ডার রেইন ফরেস্ট বা বাড়িবন নামে পরিচিত। আচ্ছা, এরা কিন্তু অনেক বিষাক্ত হয়। আমরা হাইড্রাতে পড়ছি যে হাইড্রার হিপনোটক্সিন নামক বিষ থাকে। তো এরা কিন্তু মানে মানুষ মারার জন্য একজন যথেষ্ট বিষটা। আমরা এমন এক ধরনের আমাদের নিডারিয়ার পর্বের মধ্যে আমাদের এত বিষাক্ত একটা জীব আছে, সেই জীবটা, প্রাণীটা আর কি, আমাদের দংশনটা এত বিষাক্ত যে 67টা মানুষকে একবারে মারে ফেলতে পারে। বুঝছো? রালিম স্যারের বইয়ের ইনফরমেশন লাগবে না, জেনে রাখো শুধু। আচ্ছা, নিডারিয়ার টিস্যু মাত্রা তোমরা আগেই পড়ছো। আমরা আচ্ছা হাইড্রা পড়বো তো আমরা, বা পড়ছি, আগেও পড়ছি। হাইড্রার যেই বৈশিষ্ট্য সেটা তুমি জাস্ট নিডারিয়াতে ঢুকাই দেবা, শেষ। টিস্যু মাত্রার ডিপ্লোব্লাস্টিক, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মাস্কুলার মেসোগ্লিয়া থাকে। ডান। বাইরের স্তরটা আমার এপিডার্মিস, ভিতরের স্তর এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। ভ্রূণীয় অবস্থায় এন্ডোডার্মিস, পরে গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, নেমাটোসিস থাকে, দংশন করে। আত্মরক্ষা, খাদ্য, দেহ পরিষ্কার। ডান। আচ্ছা, সিলিন্ডারন থাকে আমাদের, যেটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলি বা পরিপাক সংবহন গহ্বর। একটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত, ছিদ্রটি মুখ ও বাইরে কাজ করে। বহুরূপিতা প্রদর্শন করে। অ্যান্ড বহুরূপিতা প্রদর্শনের মধ্যে মৌলিক পলিপ ও মেডুসা। পলিপ স্থবির ও অযৌন জননক্ষম, মেডুসা মুক্ত ও যৌন জননক্ষম। পেস্ট লাগতে পারে, ওই জন্য আমি বলি মেডুসা। মেডুসা দেখো কি, মেডুসা কি দিয়ে? মেডুসা। মেডুসা ম দিয়ে না, ম দিয়ে মিলাবা। মেডুসা দিয়ে মুক্ত। আচ্ছা, যে মুক্ত সেই তো যৌন জন্ম করতে পারবে, সে হইলো যৌন জন্ম করতে পারবে। আর বাকি যেটা থাকলো পলিপ, পলিপটা হইলো আমার অযৌন জন্ম করবে, যেহেতু সেটা আমার স্থবির, মানে এক জায়গায় দাঁড়ায় থাকে। আচ্ছা, শিলাযুত প্লানুলা নামক লার্ভাদশা আছে, পড়ে নিবা। তেমন কিছু করতে হবে না। মেট্রিডিয়াম সেনেল, সাগর কুসুম, পরপিতা প্রভৃতি, নীলবোতাম, এই দুটা জিনিস এখানে এনাফ। প্লাটিহেলমিনথেস, আমরা চলে আসলাম প্লাটিহেলমিনথেসে। প্লাটিহেলমিনথেসটা তোমরা কি, এটা হলো চ্যাপ্টা কৃমি। নামটা কিন্তু, নামগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি, যে কোনটা আরেক নাম কি। ত্রিসঙ্গমাত্রা চ্যাপ্টা কৃমি, এরা মনে রাখলা। প্রথম ত্রিস্তরী প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখে বোঝা যাচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবা? পাতা দেখছি না আমরা, পাতা, পাতা দেখছি, পাতাটা খুব সুন্দর হইলো না, পাতা দিয়ে মনে রাখবা। আচ্ছা, পাতাকে আমরা সমান দুইভাবে ভাগ করতে পারি, বেশিরভাগ পাতাগুলোকে, দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, আমরা যদি পাতায় হলো কিউটিকল থাকে, যেটা আমাদের পাতার প্রস্বেদনটাকে কমাই দেয়। দেখো কিউটিকল আছে এদের। সিলাযুক্ত এপিডার্মিস এদের আছে এক্সট্রা। আচ্ছা, এদের দেখো প্যারেনকাইমা। প্যারেনকাইমা আমরা পড়ছি না? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ছোটবেলা থেকে পড়ছি। এদের ধরো প্যারেনকাইমা আছে, বা মেসেনকাইমা আছে। দেখো পাতা আমাদের যেমন একটা বুটা দিয়ে আমাদের গাছের ডালের সাথে লাগানো থাকে, সেরকম এদের আছে হুক। আচ্ছা, খণ্ড সদৃশ অংশ প্লোকোটিস, এদের এক্সট্রা। রক্ত সম্বন্ধিত শ্বসনতন্ত্র পাতারও নাই, এদেরও নাই। আচ্ছা, এদের হলো রেচনতন্ত্র, শাখা প্রজাযুক্ত রেচনতন্ত্র ও শিখাকোষ। এর মধ্যে শিখাকোষ কথাটা খুব ইম্পর্টেন্ট, যে শিখাকোষ কাদের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকিটা দেখো, পরজীবী বা মুক্তজীবী, প্রজনন যৌন প্রকৃতির, আমাদের গাছ যৌন জনন করে থাকে, এরা উভলিঙ্গ। আর এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস হলো এদের লার্ভাদশা। আচ্ছা, আমি যদি বৈজ্ঞানিক নামের কথা বলি, বৈজ্ঞানিক নাম এটারগুলো বেশি ইম্পর্টেন্ট আসলে। ফ্যাসিওলেয়া হেপাটিকা আমাদের যকৃৎ কৃমি, সিস্টোসোমা মানসনি মানুষের রক্তকৃমি। আচ্ছা, এরপরে হলো কুকুরের ফিতা কৃমি, এটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে না। টেনিয়া সোলিয়াম হলো শুকুরের ফিতা কৃমি, এটা একটু ইম্পর্টেন্ট, এটা পড়ে নিও। এর মধ্যে সিস্টোসোমা মানসনি যেটা আছে, সেটা মানুষের রক্তকৃমি। এটা হলো সিস্টোসোমাসিস নামক একটা রোগ সৃষ্টি করে।
সিস্টোসোমাসিস, বা এটাকে আমরা বলি হলো স্নেল ফিভার বা শামুক জ্বর। কার ইনফরমেশন? আলিম স্যারের ইনফরমেশন। ঠিক আছে, নেমাটোডে চলে আসো। নেমাটোড খুব মানে ইম্পর্টেন্ট, প্লাস তুমি দেখছো হয়তো বা তোমাদের পেটের মধ্যে যে কৃমি থাকে, গোল কৃমি, সেটাই আসলে নেমাটোডা। দেখে গোল মনে হবে না, দেখি মনে হবে সুতার মতো, কিন্তু হইলো আসলে এটা আমাদের গলি। আসলে কীভাবে বলে গোল? এদের যে পৃষ্ঠটা আছে আমাদের পার্শ্বীয়ভাবে যেটা, সেটা আসলে গলি হয়, ওই জন্য এটাকে আমরা গোল কৃমি বলি। আচ্ছা, সুরোসিলোমেট, আগেও বলছি সুরোসিলোমেট ত্রিপার্শ্বীয় প্রতিসম হয়। ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল দিয়ে আবৃত। নলের ভিতর নল গঠন দেখা যায়। নলের ভিতর নল গঠন কীভাবে? দেখবা যে একটা নল আছে না, এটা তো নলের মতো দেখতে লাগতেছে দেহটা, এর ভিতরে দেখবা আর একটা সুতার মতো জিনিস দেখা যাচ্ছে। এটা আসলে কি? এটা আসলে মূলত প্রস্তুততন্ত্রটা, প্রস্তুতনালীটা। তো ওই জন্য এটাকে নলের ভিতর নল বা টিউব ইন টিউব বলা হয়। ইম্পর্টেন্ট। শ্বসন ও সম্বন্ধতা অনুপস্থিত। ইম্পর্টেন্ট। যৌন দৃঢ়তা দেখা যায়। যৌন দৃঢ়তা কী জিনিস? যে এদের ধরো যে পুরুষটা হবে হইলো তোমার ছোট অ্যান্ড মহিলাটা হবে বড়। পুরুষ আর মহিলা এদেরকে আমরা দেখে আলাদা করতে পারতেছি, এটাকে আমরা বলি যৌন দৃঢ়তা। আচ্ছা, র্যাপিডিফর্ম বা বাইক্রোফেনের আয়বাদশা আছে, মনে রাখবা, ইম্পর্টেন্ট। আচ্ছা, এর মধ্যে আমাদের যেই বৈজ্ঞানিক নাম, এর মধ্যে আমরা যদি বলি যে বৈজ্ঞানিক নামের মধ্যে আমাদের লোয়া লোয়া চক্রিম, এটা ইম্পর্টেন্ট। অ্যাসকারিস লুম্ব্রিকোইডস, গোলকৃমি বা কেঁচোকৃমি, এটা কিন্তু আমাদের পেটের ভিতরে সাধারণত দেখা যায়। আচ্ছা, নেকাটোরা আমেরিকানস, এটাও ইম্পর্টেন্ট, হুককৃমি বলা হয় এটাকে। আর উচেরিয়া ব্র্যানক্রফটি, গোদ রোগের কৃমি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। কেন? এর দিয়ে মানুষের একটা রোগ হয় যেটাকে আমরা বলি গোদ রোগ, লেখাই আছে গোদ রোগ বলি এটাকে আমরা, বা এলিফ্যান্থিয়াসিস। এটা হলে কি হয় বলো তো? থিয়াসিস, এটা হইলে দেখবা যে অনেক মানুষের পা অনেক বেশি ফুলে যায়, হুট করে ফুলে গেছে। তো ওই অংশে হইলো আমাদের শরীরে যদি এই কৃমিটা আক্রমণ করে, তো তখন আমাদের এই রোগটা হয়। আচ্ছা, তো আজকে তোমাদের লেকচারটা এই পর্যন্তই ছিল। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া আমাদের লেকচারগুলো খুব শর্ট হয়ে যাচ্ছে। তো আমরা আপাতত লেকচারগুলো শর্ট রাখতেছি আমাদের মোটামুটি জিএসটি এর পরীক্ষার জন্য। এটা আমরা করতেছি যে সামনে আমাদের যেহেতু জিএসটি এর পরীক্ষা আছে, অনেকে জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা, যে জিএসটিতে আমরা একটা সিট কনফার্ম করে তারপরে আমরা মেডিকেলের জন্য রিস্কটা নিব। তো আমি চিন্তা করি যে মানে আমার যতটুকু আল্লাহ স্বল্প জ্ঞান দিছে, স্বল্প জ্ঞান অনুযায়ী আমার মনে হয় যে এটা করা অবশ্যই ঠিক হবে, যে তোমরা আপাতত তোমরা যে কোনো ভার্সিটিতে একটা সিট কনফার্ম করে রাখো। তো এটা তোমাদের অবশ্যই ভালো ডিসিশন যে তোমরা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো যারা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা জিএসটির পাশাপাশি দিনে সামান্য একদম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলে আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্যই তোমাদের জিএসটি পরীক্ষা পর্যন্ত আমাদের লেকচারগুলো শর্ট হবে, অ্যান্ড তোমাদের মোটামুটি একদিন পরপরই ক্লাসগুলো হবে। অ্যান্ড আমরা আশা করি তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের 1.5 থেকে 2 মাস আগে সব কমপ্লিট করে দিয়ে অন্তত সাথে একবার রিভিশনও কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড তখন আমরা শুধু তোমাদের জন্য রিভিশন ক্লাস আর রিভিশন এক্সাম দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই ছিল। তো আশা করি পরে কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।